ভিডিওকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে জাইমা রহমান টার্গেট কেন? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি ভিডিও বেশ আলোচনার জন্ম দিয়েছে, যা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে টার্গেট করে ছাড়া হয়েছে বলে মনে করেছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে দ্বিতীয় স্তরের মনে করা ব্যক্তিরা জনপরিসরে সফল কিংবা গুরুত্বপূর্ণ অথবা সামাজিক উপস্থিতি প্রবল বা শক্তিশালী হয়ে ওঠা নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তাকে হেয় করার চেষ্টা করে। তখন নারীকে টার্গেট করার মাধ্যম হিসেবে তার পোশাক বা চরিত্রকে টুল হিসেবে ব্যবহার করার প্রবণতা দেখা যায়। জাইমা রহমানের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে মনে করেছেন অধিকার কর্মীরা। অনেকের মতে, রাজনীতির মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে নারীকে লক্ষ্যবস্তু করার যে চর্চা বরাবরই দেখা গেছে, এবারও সেভাবেই ইচ্ছাকৃতভাবে তাকে আক্রমণ করা হয়েছে। আর তাতে বাদ যাচ্ছেন না সাধারণ থেকে ক্ষমতাধর পর্যন্ত কেউই। এর আগে অধ্যাপক ইউনূসের মেয়ে এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনিকে নিয়েও সামাজিক মাধ্যমে একই ধরনের অবমাননাকর প্রচারণা চালাতে দেখা গেছে। এছাড়াও ছাত্র সংসদ ও জাতীয় নির্বাচনের সময় নারী প্রার্থীদের হেনস্থার একাধিক ঘটনা সামনে এসেছে। এমন ঘটনা রোধে সচেতনতা এবং পক্ষ না দেখে অপরাধের বিরুদ্ধে আওয়াজ তোলাকে সমাধান হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। যেভাবে আলোচনার শুরু, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার 2 দিন পরেই তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে জাইমার মতো একজনকে বন্ধুদের সাথে নাচ গান ও আড্ডা দিতে দেখা যায়। ভিডিওটি জাইমা রহমানের লন্ডনে থাকার সময়ের হতে পারে বলে কেউ কেউ মনে করছেন, তবে ভিডিওটি সঠিক নাকি ভুয়া তা নিশ্চিত করা যায়নি। ভিডিওটি বিভিন্ন ভুয়া ফেসবুক পাতা থেকে শেয়ার করা হয়। পোস্টগুলোতে জাইমা রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক অশালীন মন্তব্য করা হয়। এসব কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন সচেতন নাগরিকদের অনেকেই। অধিকার কর্মীদের ভাষ্য, নারীকে ব্যক্তি আক্রমণ করা হলে অনেকে খুব উত্তেজিত ও উৎসাহিত হন। তখন আর তারা ব্যক্তিগত গোপনীয়তার দিকে নজর না দিয়ে উল্টো আক্রান্ত ব্যক্তিকে হেনস্থা করেন। এই মেয়েটার প্রাইভেসি খর্ব হচ্ছে, ও পার্টি করতে চায় করবে, বন্ধুদের সাথে বেড়াতে চায় বেড়াবে, ইটস নবডিজ বিজনেস, এটা কারো বিষয় নয়, বলছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতান। কিন্তু বিষয় হচ্ছে, এই ধরনের ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। এর আগেও পাবলিক ফিগার বা পরিচিত ব্যক্তি বা রাজনীতিবিদদের পরিবারের নারী সদস্যদের টার্গেট করে অনলাইনে হেনস্থা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মেয়ে, অপেরা শিল্পী মনিকা ইউনূস কিংবা ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার হাসিনার নাতনি আমরিন খন্দকার সেমন্তীকে নিয়েও অনলাইনে সাইবার বুলিং করা হয়েছে। অথচ তাদের দুজনের কেউই রাজনীতিতে সক্রিয় নন। তারপরও তাদের ব্যক্তিগত জীবনকে টার্গেট করা হয়েছে, হেনস্থা করা হয়েছে জনসম্মুখে। নারীকে ব্যবহার করা হয় লক্ষ্যবস্তু হিসাবে। গবেষণায় দেখা গেছে, অনেক আগে থেকে যুদ্ধের ময়দানে নারীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাজনীতির মাঠেও দেখা যায় সেই প্রবণতা। কোনো কর্তৃপক্ষকে আপনি যদি ঘায়েল করতে চান, তাহলে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নারীদের অপমান করা, হেনস্থা করা বা অপদস্থ করা। যে কোনো ক্ষেত্রেই তা হতে পারে। বিশেষ করে এই ধরনের নামী বা অবস্থাবান লোকদের ক্ষেত্রে তা আরও বেশি দেখা যায়, বলছিলেন বাংলাদেশের মহিলা বিষয়ক সাধারণ সম্পাদক নারী অধিকার কর্মী মালেকা বানু। অধ্যাপক ইউনূসকে যখন আঘাত করতে হয়, তখন তার মেয়েকে সামনে টেনে আনা প্রতিপক্ষের জন্য সুবিধাজনক হয়। তার মেয়ে ইসলামী জীবনধারা অনুসরণ করছে না, এমন চিত্র উপস্থাপনের মাধ্যমে প্রশ্ন তোলা হয় যে ইউনূস কেমন মুসলমান বা পিতা। এর মধ্য দিয়ে তার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়, বলেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদা ফেরদৌস। তিনি মনে করেন, জাইমা রহমানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাকে লক্ষ্যবস্তু করে সামনে এনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। একভাবে বলতে গেলে এটা খুব সহজ অস্ত্র, কিন্তু দুঃখজনকভাবে এই ধরনের অস্ত্র কখনো কখনো খুব কার্যকর হয়ে ওঠে, বলছিলেন এই বিশ্লেষক। এর আগে ছাত্র সংসদ ও জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এমন ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। যখনই কোনো নারী প্রার্থী ভোটের মাঠে লড়তে নাম করেছেন, তাকে আক্রমণের শিকার হতে হয়েছে, হোক তা বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় পর্যায়ে। বিশ্লেষকরা বলছেন, জনপ্রতিনিধি বা জনপ্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে তার কাজের ক্ষেত্র নিয়ে আলোচনা সমালোচনা হওয়া খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু অনেক সময় তার সীমা ছাড়িয়ে যায়। তখন সমালোচনার কাজের গণ্ডি পেরিয়ে চলে যায় ব্যক্তিগত পর্যায়ে, যা নারীদের ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে বেশি। সমাজে নারী বিদ্বেষী আবহ বিরাজমান।
পর্যবেক্ষকদের মতে যে ধরনের নারী বিদ্বেষী পিতৃতান্ত্রিক চর্চা বাংলাদেশের সমাজে রয়েছে, সেখানে যে কোনো নারীকে অবজেক্টিফাই বা ভোগ্য বস্তু হিসেবে দেখা হয়, কিন্তু যে নারী সেই গণ্ডিতে আটকে থাকতে চায় না, সেই নারীকে সমাজ হুমকি হিসেবে দেখে। তখন তাকে আটকানোর মাধ্যম হয়ে ওঠে পোশাক কিংবা চরিত্র। আওয়ামী লীগ আমলেও গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকী আক্তারকে নিয়ে নানা ধরনের অশালীন বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। একই দৃশ্য দেখা গেছে গণঅভ্যুত্থানের পরও। আন্দোলন চলাকালীন নারীরা সম্মুখ সারিতে থাকলেও তা শেষ হয়ে যাওয়ার পর অভ্যুত্থানের সক্রিয় নারীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় বট বাহিনীকে। আবার নারীদের নিয়ে যখন একদিকে অবমাননাকর প্রচারণা চালানো হচ্ছিল, তখনই সক্রিয় রাজনীতির মাঠে নারীদের পিছনে ঠেলে দেওয়া হলো। আন্দোলনের সামনের সারিতে নারীদের আস্তে আস্তে আর কোথাও জায়গাই দেওয়া হয় না, বলেন অধ্যাপক ফেরদৌস। একই সময় যে জাতীয় সংসদ নির্বাচন হলো, সেখানেও সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি থেকে যাদের নির্বাচনী লড়াইয়ের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের মধ্যে মাত্র 3.5% নারী। ধর্মভিত্তিক দলগুলোর কোনো নারীকে মনোনয়নই দেয়। সার্বিক দিক মিলিয়ে বাংলাদেশের সমাজে নারী বিদ্বেষী আবহ বিরাজমান বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মাঠের ক্ষমতার চর্চায় এবং নেপথ্যের সামাজিক এবং সাংস্কৃতিকভাবে নারীকে হেয় করার প্রবণতা পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করছে। সমাধান কি? ঢালাওভাবে অনলাইনে নারীদের হেনস্থা করার যে প্রবণতা প্রায় অস্বাভাবিক হয়ে উঠেছে, তার সমাধানে আইন প্রয়োগের কথা বলছেন কেউ কেউ, কিন্তু তা করতে গেলে আইনের অপপ্রয়োগের সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছেন ডিজিটাল মাধ্যম নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আইনের মাধ্যমে বাক স্বাধীনতা হরণের দিকটিও স্মরণ করিয়ে দেন ডিজিটাল পলিসি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিজিটাল রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী। সেক্ষেত্রে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলাকেই বেশি কার্যকর মাধ্যম হিসেবে দেখছেন এই বিশ্লেষক। তবে আক্রমণের সীমা পেরিয়ে গেলে আদালতের শরণাপন্ন হওয়া জরুরি বলেও পরামর্শ দিচ্ছেন তিনি। অন্যদিকে অধ্যাপক সাইদ ফেরদৌসের মতে, সিলেক্টিভ প্রতিবাদ না, বরং লিঙ্গনীয় বৈষম্যের যে কোনো ঘটনায় প্রতিবাদ করতে হবে। সে আমার পক্ষের নারী নাকি বিপক্ষের, তার রাজনীতি, ধর্ম, বয়স, সামাজিক অবস্থানের দিকে না তাকিয়ে আক্রমণের শিকার নারী মাত্রই আমাদের দায়িত্ব আওয়াজ তোলা, সেটা নিয়ে কথা বলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।